ক্ষমতা পেয়েই আগুন নিয়ে খেলতে শুরু করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। আগের বছর নেপালে জেনজি প্রোটেস্ট আন্দোলন আমরা দেখেছি এবং এরপর নেপালে এক পালাবদল গোটা বিশ্ব দেখলো। পালাবদলের পর এক র্যাপারকে প্রধানমন্ত্রী করে বসানো হয়েছে মানুষের নির্বাচিত ভোটে। সেই প্রধানমন্ত্রী এবার এমন এক সিদ্ধান্ত নিল যা সরাসরি ভারত বিরোধিতার সমান। অথচ এই ভারত তার নেইবার ফার্স্ট পলিসিতে নেপালকে প্রায় এবছরও 12.8 বিলিয়ন রুপি বা টাকা সাহায্য করবে। ভারত সব থেকে বেশি সাহায্য করে প্রতিবেশীদের মধ্যে যে দেশ, তাদের মধ্যে প্রথমে হলো ভুটান এবং দ্বিতীয়ত সেই দেশটির নাম হলো নেপাল। আর এই নেপালই পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে যে তারা ভারত থেকে যে মাল বা যে দ্রব্য নেপালে ঢুকবে তার ভ্যালু যদি 100 টাকা হয়, তাহলে তার উপরে তারা শুল্ক চাপাবে। অর্থাৎ নেপালি মুদ্রার 100 টাকা ভারতীয় দ্রব্যের উপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। সেই রকম একটি রুল কালকে নেপালের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং এরপর নেপালের যে সমতল অঞ্চল, তরাই অঞ্চল, সেই তরাই অঞ্চল কিন্তু আন্দোলনে রীতিমতো কেঁপে উঠল। দেখুন, মোহাম্মদ ইউনেস 2 বছর আগে যখন বাংলাদেশের মসনদে বসেন, তখনও এই ধরনের একাধিক ভারত বিরোধী সিদ্ধান্ত নিতে শুরু করেন। ক্ষমতা পেলে এই ধরনের অরাজনৈতিক ব্যক্তিত্বরা এমন কিছু ভুল করে বসেন, যেই ভুল আলটিমেটলি পরবর্তীকালে তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তারা লং টার্ম ডিপ্লোম্যাসির কথা ভাবেন না। তারা ভাবেন না যে ভারত যদি কালকে ইমিডিয়েটলি গ্রান্ট বন্ধ করে দেয়, তাহলে নেপালের ইকোনমিক্যাল ক্রাইসিস আসা 5 মিনিটের বিষয়। শুধুমাত্র তা নয়, নেপালের সরকার পরিচালনা, নেপালের সিকিউরিটি একাধিক কনসার্নিং বিষয়, নেপালের হাইড্রো পাওয়ার প্রজেক্ট, নেপালের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারত সরাসরি নেপালকে এতদিন সাহায্য করেছে। কিন্তু এই ধরনের সিদ্ধান্তের পর ভারত কি করে সেটা দেখার জন্য কিন্তু আন্তর্জাতিক স্তরে অপেক্ষা করবে। মোহাম্মদ ইউনেস আজ বাংলাদেশে নেই, কিন্তু বাংলাদেশের যে ক্ষতি তিনি শেষ 1.5-2 বছরে করে গেছেন, সেই ক্ষতির পূরণ করতে আজ নতুন সরকারের অবস্থা কিন্তু খারাপ জায়গায় চলে যাচ্ছে। ডিপ্লোমেসি মানে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া নয়, বরং এক্সিস্টিং পার্টনারকে কনফিডেন্সে নিয়ে যদি নেপালের এই নতুন সরকার চলতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক পথ নেপালের জন্য খুলে যেতে পারে। নেপাল সরকারের কি ঘোষণা আমি একটু আপনাদের ছোট করে বলি। কালকে তারা ঘোষণা করেছে যে ভারত থেকে যদি 100 টাকা দ্রব্য নেপাল বর্ডার থেকে ভারতে নেপালে ঢোকে, তাহলে তার উপর নির্দিষ্ট কাস্টম ডিউটি তারা চাপাবে। অর্থাৎ নেপালের টাকায় 100 টাকার দ্রব্য মানে ভারতের টাকায় সেটা 63 টাকার দ্রব্য। অর্থাৎ মাত্র 63 টাকার যদি কোনো জিনিস নেপাল বর্ডার থেকে ভারত থেকে নেপালে ঢোকে, তাহলে তার উপর কাস্টম ডিউটি দিতে হবে। এবং এর ফলে নেপালের সাধারণ মানুষই কিন্তু বিক্ষোভের মুখে বিক্ষোভ দেখাতে শুরু করলেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে নিয়ে। নেপাল এবং ভারতবর্ষের সম্পর্কটা কিন্তু একদম অন্যরকম। এখানে কিন্তু ওপেন বর্ডার সিস্টেম চলে এবং এই বর্ডারের দৈর্ঘ্য 1700 কিলোমিটার। দুই দেশ একে অপরের সঙ্গে দিনের পর দিন ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং বাসিন্দাদের যখন এক দেশ থেকে ওই দেশে যেতে হয়, তার জন্য কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসা লাগে না। ফলে অনেকটাই ফ্রি মুভমেন্ট মানুষজনেরা এখানে করে এবং মানুষ, লেবার, গুডস সমস্ত কিছুর কিন্তু মুভমেন্ট ফ্রিলি হয়। আপনি যদি নেপাল বর্ডারটাও দেখবেন ভারতের যে রক্সাল এবং নেপালের যে বীরগঞ্জ, এই দুটো এত পাশাপাশি অবস্থিত যে বীরগঞ্জের বাসিন্দারা বর্ডার পেরিয়ে দিনের পর দিন ভারতে আসেন এবং ভারত থেকে কম দামে সামগ্রী শুধু নিজেদের জন্য কেনেন তা নয়, ব্যবসার জন্য কিন্তু নেপালে নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি তারা করেন। ফলে প্রপার ইকোনমিক্যাল সিস্টেম নেপাল এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু গড়ে তোলা হয়েছে দিনের পর দিন। 1950 সালে নেপাল এবং ইন্ডিয়া ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ সই হয়। এই চুক্তি অনুসারে এই ফ্রি মুভমেন্টগুলো আজও কিন্তু দুই দেশ পালন করে চলেছে। ফলে আজকে এই চুক্তির মান্যতা দিয়েই দুই দেশ সিঙ্গেল ইকোনমিক্যাল ইউনিট হিসাবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে, এই প্রত্যাশা কিন্তু আমাদের থেকে যায়। ফলে নেপালের এই সীমান্ত পেরিয়ে বীরগঞ্জ থেকে দিনের পর দিন ক্লথ, গ্রসারিজ, মেডিসিন নেপালিরা কিনে নিয়ে তাদের দেশে যান এবং সেইগুলো তাদের দেশে তারা কম দামে কিনে নেওয়ার ফলে বেশি দামে বিক্রি করেন।
এবার সমস্যাটা হলো, এখানে যদি 100 টাকার নেপালি টাকার মুদ্রার সমতুল্য জিনিস তারা ভারতবর্ষ থেকে নেপালে নিয়ে যেতে চান, তাহলে তার উপরে কাস্টমস ডিউটি লাগিয়ে দিয়েছে নেপাল সরকার। এবং এই মুহূর্তে বর্ডারে চেকপোস্টে তারা সীমান্তরক্ষী এবং যে তল্লাশি হয় তার পরিমাণও কিন্তু প্রায় দ্বিগুণ করে নিয়েছে, যা সরাসরি ভারতের সঙ্গে কনফ্লিক্টের একটা আভাস তৈরি করছে। তারা বলছে এতে নাকি তাদের দেশের রেভিনিউ ফর্মালাইজড হবে এবং অনেক বেশি কোষাগারে টাকা আসবে। পাশাপাশি ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্সি তারা কমাতে চাইছে। এই মুহূর্তে নেপাল তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে 60 থেকে 65% ডিপেন্ড করে থাকে ভারতের উপর। এবং তারা বলছে যদি ভারতের থেকে মাল বা পণ্য সামগ্রী কেনা বন্ধ হয়, তাহলে নেপালের লোকাল মার্কেটেরও কিন্তু একটা গ্রোথ তারা হবে, এবং এর জন্যই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এবং পাশাপাশি তারা অ্যান্টি স্মাগলিং যে ন্যারেটিভ সেটাকেও এস্টাবলিশ করার চেষ্টা করছে, এবং পরিষ্কার বলছে দিনের পর দিন স্মাগলিং বর্ডার সীমান্তে থেকে বাড়ছে, এবং এই চেকপোস্ট লাগানোর ফলে তারা এই অ্যান্টি স্মাগলিং ইউনিটদেরও আইডেন্টিফাই করতে পারবে। এবার পুরো বিষয়টি এতটাও সহজ নয়। কালকে নেপালের এই ধরনের সিদ্ধান্তের ফলে একাধিক জায়গায় নতুন সরকারের বিপক্ষে বিভিন্ন ক্ষেত্রে প্রোটেস্ট শুরু হয়ে যায়। এবং আজকে পরিষ্কার তারা বলছেন ক্যামেরার সামনে নেপালিরা যে ভারত সরকার দিনের পর দিন নেপালকে সাহায্য করেছে, যে ফার্টিলাইজার তাদের প্রয়োজন সেটা ভারত মেটায়, যে প্রয়োজনীয় সামগ্রী এই মুহূর্তে নেপালিদের তরাই অঞ্চলে প্রয়োজন তা দিনের পর দিন ভারত থেকে তারা কেনে। ফলে নেপালের সরকার এতদিন পরেও তাদের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারেনি, অথচ এই ধরনের ট্যাক্স লাগিয়ে দিয়েছে যা সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত খরচা করতে সাহায্য করবে, যা কোনোভাবেই তারা মেনে নেবে না। এবং কার্যত কালকে উত্তপ্ত হয়ে ওঠে ভারত এবং নেপালের সীমান্তবর্তী অঞ্চল। এর মধ্যেই নেপালের সরকার দায়িত্ব নেওয়ার মধ্যেও বড় সড়ো একটি ধাক্কা খায়। কি ধাক্কা? আপনারা জানেন জেনজি আন্দোলনের মুখ হয়ে ওঠা সুদাং গুরুং, তিনি দুর্নীতির দায়ে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি কিন্তু নেপাল সরকারের প্রধানমন্ত্রীর ডানহাত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার বিপক্ষে মাত্র 2 মাসের মধ্যেই বড়সড় দুর্নীতির অভিযোগ কিন্তু সামনে আসে, এবং দেখা যায় মন্ত্রিত্ব পাওয়ার পর তার সম্পত্তির পরিমাণ 2 মাসে বিপুল পরিমাণে বাড়তে শুরু করে। ফলে তার যে আয় এবং তার যে সম্পত্তি তার মধ্যে এক অসঙ্গতি দেখা যায়। ফলে নেপালের এই সরকার প্রথম থেকেই দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে, এই অভিযোগ খোদ নেপালিরাই করতে শুরু করলেন 2 মাসের মধ্যে। একদম মোহাম্মদ ইউনুসের পুরনো রেপ্লিকা যেন নেপালে ফিরে এসছে, এবং প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের মতো ট্যারিফ খেলা খেলার চেষ্টা এই মুহূর্তে তারা শুরু করেছেন। এবং ভারত যদি পাল্টা অ্যাকশনে ঝাঁপায়, তাহলে নেপালের অবস্থাটা কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়ার মতো হবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। কারণ এই মুহূর্তে নেপালকে ভারত দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ট দিয়ে সাহায্য করে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে। ফলে নেপালের সরকার এই সিদ্ধান্ত কেন নিলেন, তাদের লং টার্ম জিওপলিটিক্যাল গোল কি, তারা ভারতের সঙ্গে কি সম্পর্ক কেমন করে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, পুরো বিষয়টি তাদের উপর। কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এক সংঘাত চাইছেন, এবং নেপালের মতো পুচকে একটা রাষ্ট্র ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে আলটিমেটলি বড় মাছ যে ছোট মাছকে গিলে খেতে মিনিট 2 সময় নেবে, তা হয়তো এই অরাজনৈতিক ব্যক্তিরা বোঝেন না, এবং এক্ষেত্রেও তারা বুঝতে পারছেন না। ফলে এদের অবস্থা মোহাম্মদ ইউনুসের থেকেও খারাপ হবে। এবং যদি এখনই এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা না করেন, তাহলে তাদের দেশের মানুষরাই তাদেরকে সরিয়ে দেবে, এবং কাল থেকে সেই চেহারার একটা বহিঃপ্রকাশ বিভিন্ন ক্ষেত্রে আমরা নেপাল থেকে কিন্তু দেখতে পেলাম। কি করা উচিত ভারতের? ভারত কি পাল্টা অ্যাকশনে ঝাঁপাবে, নাকি স্লো বাট স্টেডি? বোঝা যাচ্ছে না। সময় দেবে সবকিছুর উত্তর। কমেন্টে জানাবেন কি করা উচিত ভারতের, এবং ভারতের এই পুরো বিষয়টি কিভাবে ডিল করা উচিত। ধন্যবাদ।